আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 58 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কথায় আছে বাঙালি মেয়েরা শাড়িতেই সুন্দরী, নারীর অতি যত্নের বস্তু হলো শাড়ি। তাই শাড়ি পরিহিত একটি বাঙালি নারীর সৌন্দর্য অবর্ণনীয় হয়ে ওঠে সবসময়, অন্যরকম দীপ্ত ছড়ায় চারপাশে। ধারা একজন বাঙালি নারী বলেই হয়তো আজও তেমনটা হয়েছে। শাড়িতে তার বয়স লুকিয়ে গিয়েছে, ফলস্বরূপ সবে 17 পেরিয়ে 18-র কাছাকাছি যাওয়া ধারার বয়স আন্দাজ করতে পারেনি ইকরা। সরল মুখটা দেখে বাচ্চা বাচ্চা মনে হলেও শাড়িতে ধারাকে পরিপূর্ণ নারী লেগেছে তার কাছে। এই কারণে সালমা বেগমের মুখে ধারার সাথে বিয়ের পুরো কাহিনী শুনে কিছুক্ষণ তবদা খেয়েছিল ইকরা। সেই সময় কথোপকথন শেষ করে ধারা শ্রাবণকে ডেকে তুলতে ঘরে গিয়েছে, আর ইকরা মুখ কালো করে সালমা বেগমের সাথে রান্নাঘরে ঢুকেছে। সালমা বেগমের মুখ থেকে তো হাসি সরছেই না, ধারাকে নিয়ে দুনিয়ার সকল কথা শোনাচ্ছে ইকরাকে। প্রশংসার কোনো কমতি নেই, ইকরা কথায় কথায় শুধু হু হয়ে করছে। এদিকে ঘরে শ্রাবণকে ডাকার উদ্দেশ্যে আসলেই দরজায় ছিটকিনি দিয়ে ঠেস দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ধারা। হ্যাঁ, সে বয়সে ছোট, হয়তো একটু কম বয়সী, কিন্তু ম্যাচুরিটি তার মাঝেও এসেছে, একটু হলেও এসেছে। ইকরা শ্রাবণের পাশের ঘরটাতেই থাকতো কেন? কে সে? কিসের সম্পর্কের ভিত্তিতে ছোট থেকে এখানে থাকতো? এখন আবার ফিরে আসলো কেন? তার বিয়ের কথা শুনতে মুখ গুমরা করলো কেন? তারা রীতিমতো আকাশ পাতাল ভাবনা শুরু করেছে। সে এতটাই অন্যমনস্ক ছিল যে বিছানা যে ইতিমধ্যে ফাঁকা, ঘরের মালিক যে উঠে পড়েছে সে তা খেয়ালই করেনি। শ্রাবণ ঘুম থেকে উঠে পাশে ধারাকে না দেখে প্রতিদিনের মতো ভ্রু কুচকেছে। মেয়েটাকে জবরদস্ত একটা শাস্তি দেওয়ার মনোভাব নিয়ে হেলে দুলে ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছে। দুহাত মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে ধারাকে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয় শ্রাবণ। সর্বপ্রথম থমকে যায় শাড়ি পরিহিত মেয়েটাকে দেখে। পিচ্চিটা আবারও শাড়ি পরেছে। এক মুহূর্তের জন্য চোখ স্থির হয় শ্রাবণের। মনে মনে মুগ্ধ হয়ে একটু আগে ধারাকে পানিশমেন্ট দেওয়ার সিদ্ধান্তটা বাতিল করে ফেলে সহসা। না, এই রমণীকে শাস্তি দেওয়াটা অন্যায়, বহুত অন্যায়। শ্রাবণ শেখ তো জেন্টেলম্যান, সে বউকে শাস্তি দেয় না, আদর দেয়, সেটাই দেবে আবার। দেয়ার ক্ষেত্রে শ্রাবণ শেখের মনও ভীষণ বড়, কারণ কবি বলেছেন ভুগে নয় তেগেই সুখ। কিন্তু এত সুন্দর শাড়ি পরিহিত মেয়েটাকে দেখেই কেন যেন শান্তি পেল না শ্রাবণ। কিছু একটা ফাঁকা ফাঁকা লাগলো। ভালো করে তাকাতেই লক্ষ্য করলো রমণীর ঠোঁটে হাসি নেই, মুখে রাজ্যের সব আধার নেমে আছে। একেবারে চিন্তিত হলো শ্রাবণ। তোয়ালেটা চেয়ারের উপর রেখে ধারার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ধারা কি হয়েছে? ঘুম থেকে কখন উঠেছ? অন্যদিকে তাকিয়ে চিন্তায় মগ্ন ছিল ধারা। শ্রাবণের গলা শুনতে চমকে গিয়ে কোনো মতে বলল, কে যেন এসেছে, আপনি চিনেন হয়তো, মা ডাকছে আপনাকে। শ্রাবণ ভ্রু কুচকালো, তারপর বলল, সেটা পরে হবে, আগে তোমার কি হয়েছে সেটা বলো। মন খারাপ? মুখের এই অবস্থা কেন? ধারা এড়িয়ে যেতে চাইলো বিষয়টা, তাই আমতা আমতা করে বলল, না না, আমার আবার কি হবে, কিছুই হয়নি। বলতে বলতে আঁচল দিয়ে কপালের ঘাম মুছলো ধারা। শ্রাবণের কপাল সংকুচিত হলো। সে মোটেও বোকা নয়, আর সে এটাও জানে যে ধারা এভাবে মুখ গুমরা করে থাকার মেয়ে নয়। সরল একটা আভা সবসময় চেহারায় চকচক করে, যা মুগ্ধ করে শ্রাবণকে, সেটা তো এখন খুঁজে পাচ্ছে না। ধারা মনে হয় বুঝলো, তাই আমতা আমতা করে সরে যাওয়ার চেষ্টা করে বলল, দেখি আমি নিচে যাই, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন। বলেই ধারা ছিটকিনি খোলার জন্য হাত বাড়ালো। ধারা এমনই পালাই পালাই ভাব দেখে অস্থির হলো শ্রাবণ। দরজা খোলার জন্য ধারার বাড়িয়ে দেয়া হাতটা ফট করে নিজের মুঠোয় নিয়ে নিল, মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ধারার পিঠ ঠেকলো শ্রাবণ শেখের বুকে। হুট করে এমন ছিটকে কাছে টেনে আনতে অপ্রস্তুত ধারা শুকনো ঢুক গিলল। সেই হারিয়ে নিজেকে ছেড়ে দিল পুরুষটির বুকে। শ্রাবণ এবার শাড়ির উপর দিয়ে ধারার পেট চেপে ধরলো। ঘাড়ের কাছে মুখ এনে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে উঠলো, এভাবে কষ্ট দেবেন না মিসেস শেখ, আপনি জানেন না আপনাকে ছাড়া আমি কতটা অসহায়। দেখুন শ্বাস ভারী হয়ে আসছে। সকাল সকাল আপনার স্নিগ্ধ চোখ জোড়া না দেখিয়ে এভাবে গুমরা মুখে থাকলে তো আমার কষ্ট হয়, বুঝেন না সেটা? তারা ঠোঁট কামড়ে মিয়ে গেল। কানের কাছে লোকটার শ্বাস প্রশ্বাস পড়ছে তীব্র গতিতে। নেয়াটা অসহ্যকর হয়ে যাচ্ছে, কেমন যেন গুটিয়ে এলো মেয়েটা। বিড়বিড় করে সেও বলল, ছেড়ে দিন, আমি নিচে যাব। শ্রাবণ আরো এগিয়ে এলো, মুঠোয় থাকা ধারার হাতটা আরেকটু চেপে ধরে ধারার কানের কাছে এসে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, উহু, বউকে ছাড়তে নেই, বলো না শোনা, কি হয়েছে তোমার? কেউ কি কিছু বলেছে? আমার কোনো কথায় মন খারাপ করেছ? আমি কিছু করেছি? বলো আমায়, লক্ষ্মী বউটা। ধারার কেন যেন কান্না পাচ্ছে। কি আশ্চর্য, কান্না পাওয়ার মতো কোনো ঘটনা হয়নি, কিন্তু ধারার মন কেন যেন ডাকছে, ভালো লাগছে না তার। তাই নিজেকে কোনো মতো সামলিয়ে এবারে ধারা মিনমিন করে বলে উঠলো, কিচ্ছু হয়নি আমার, আপনি প্লিজ তাড়াতাড়ি নিচে যান। ইকরা নামের একটি মেয়ে এসেছে, আপনাদের কেউ হবে, আমি তো চিনি না, তার সাথে দেখা করার জন্য মা আপনাকে ডাকছে। ঘটনা কি হলো জানা নেই ধারার, কিন্তু ইকরা নামটা শোনা মাত্র নিজের মতোই শক্ত করে রাখা ধারার হাতটা ফট করে ছেড়ে দিল শ্রাবণ। কিছুটা সরে গিয়ে তড়িঘড়ি করে বলল, ইকরা কখন এসেছে? যন্ত্রের মতো জবাব দিল ধারা একটু আগে। শ্রাবণ বলল, এত সকালে? ধারা বলল, শ্রাবণ বুঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। মেয়েটা বোধহয় এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে এসেছে। শ্রাবণ এতক্ষণ কিছু না বুঝলেও এবার মনে হয় কিছু একটা বুঝতে পারলো। ফট করে ধারার দিকে তাকিয়ে একরাশ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে বসলো, ইকরা কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে?
শ্রাবণের কণ্ঠে হঠাৎ এমন কথা শুনে ধারা কিছুক্ষণ চুপ রইল। তারপর ভেবে মাথা নেড়ে বলল, না। শ্রাবণের মনে হয় স্বস্তি পেল। ঠোঁট গুল করে দীর্ঘশ্বাস ফেলে গায়ে ঢাকার টি শার্টটা বদলে নিয়ে একটা শার্ট পরলো। ধারাকে দরজার কাছে দাঁড়িয়ে রেখে নিজের চুল আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ঠিক করলো। এরপর ধারার কাছে এসে কপালে চুমু খেয়ে বলল, তুমি যে কোনো কিছু নিয়ে আপসেট তা আমি বুঝেছি। আগে নিচে গিয়ে একরার সাথে দেখা করে আসি, তোমার কেসটা পরে দেখছি আমি। এসব পরিচয় করিয়ে দেব। ধারা ভ্রু কুচকে তাকিয়ে শ্রাবণের কথাগুলো শুনলো, তারপর মাথা নেড়ে শ্রাবণের সাথে নিচে চলে গেল। কিন্তু কিছু একটা আবারও চোখে পড়লো ধারার। কিছু একটা ভেবে আবারও মনে খটকা দিয়ে গেল, কিন্তু ধরতে এবারও অক্ষম বেচারি। আর যাই হোক না কেন, ধারা একজন মেয়ে, আবার একজন স্ত্রী, তাই একটুখানি সন্দিহান হওয়াটা অস্বাভাবিক নয়। আবার অতিরিক্ত কোনো কিছু তো ভালো না। প্রাকৃতিকভাবে সবকিছুর ভারসাম্য রয়েছে, তাই উচিত হবে সেই ভারসাম্যটা বজায় রাখা। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটিও এই পর্যন্তই। ছোট পার্ট দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আশা করছি আপনারা একটু মানিয়ে নেবেন।